নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে এই ভালো লাগা গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস মরণের ডঙ্কা বাজে। এই উপন্যাসটি আপনারা ধারাবাহিকভাবে শুনবেন, আর গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের প্রথম অডিও। চাঁদপাল ঘাট থেকে রেঙ্গুনগামী মেল স্টিমার ছাড়ছে। বহু লোকজনের ভিড়। পুজোর ছুটির ঠিক পরেই বর্মা প্রবাসী ২-৪ জন বাঙালি পরিবার রেঙ্গুনে ফিরছে। কুলিরা মালপত্র তুলছে, দড়াদড়ি, ছোঁড়াছুঁড়ি, হৈ হৈ। ডেক যাত্রীদের গোলমালের মধ্যে জাহাজ ছেড়ে গেল। যারা আত্মীয় স্বজনকে তুলে দিতে এসেছিল তারা তীরে দাঁড়িয়ে রুমাল নাড়তে লাগলো। সুরেশ্বরকে কেউ তুলে দিতে আসেনি, কারণ কলকাতায় তার জানাশোনা বিশেষ কেউ নেই। সবে চাকরিটা পেয়েছে একটা বড় ঔষধ ব্যবসায়িক ফার্মের ক্যানভাসার হয়ে। সে যাচ্ছে রেঙ্গুন ও সিঙ্গাপুর। সুরেশ্বরের বাড়ি হুগলি জেলার একটা গ্রামে। বেজায় ম্যালেরিয়ায় দেশটা উচ্ছন্ন গিয়েছে। গ্রামের মধ্যে অত্যন্ত বন জঙ্গল। পোড়ো বাড়ির ইট স্তূপাকার হয়ে পথে যাতায়াত বন্ধ করেছে। সন্ধ্যার পর সুরেশ্বরদের পাড়ায় আলো জ্বলে না। ওদের পাড়ায় চারিদিকে বন জঙ্গল ও ভাঙা পোড়ো বাড়ির মধ্যে একমাত্র অধিবাসী সুরেশ্বররা। আসলে কোনো উপায় নেই বলেই এখানে পড়ে থাকা, নইলে কোন কালে গিয়ে উঠে শহর বাজারের দিকে বাস করত ওরা। সুরেশ্বর বিয়ে পাশ করে এতদিন বাড়িতেই বসেছিল। চাকরি মেলা দুর্ঘট, আর কেই বা করে দেবে। এইসবের জন্যেই সে চেষ্টা পর্যন্ত করেনি। তার বাবা সম্প্রতি পেনশন নিয়ে বাড়ি এসে বসেছেন। খুব সামান্যই পেনশন। সে আয়ে সংসার চালানো কায় ক্লেশে হয়, কিন্তু তাও পাড়া গাঁয়ে। সে আয়ে শহরে চলে না। বছরখানেক বাড়ি বসে থাকবার পরে সুরেশ্বর গ্রামে আর থাকতে পারলে না। গ্রামে নেই লোকজন। তার সমবয়সী এমন কোনো ভদ্রলোকের ছেলে নেই যে যার সঙ্গে দুদণ্ড কথাবার্তা বলা যায়। সন্ধ্যা ৮টার মধ্যে খেয়ে দেয়ে আলো নিভিয়ে শুয়ে পড়াই গ্রামের নিয়ম। তারপর কোনো দিকে সাড়া শব্দ নেই। ক্রমশ এ জীবনটা যেন সুরেশ্বরের অসহ্য হয়ে উঠল। সে ঠিক করলে কলকাতায় এসে টিউশনি করেও যদি চালায়, তবুও তো শহরে থাকতে পারবে। তাই আজ মাস ৫-৬ আগে সুরেশ্বর কলকাতায় আসে এবং দেশের একজন পরিচিত লোকের মেসে ওঠে। এতদিন এক-আধটা টিউশনি করেই চালাচ্ছিল। সম্প্রতি এই চাকরিটা পেয়েছে। তারই এক ছাত্রের পিতার সাহায্যে ও সুপারিশে। সঙ্গে ৩ বাক্স ঔষধপত্রের নমুনা আছে বলে তাদের ফার্মের মোটর গাড়ি ওকে চাঁদপাল ঘাটে পৌঁছে দিয়ে গিয়েছে। এই প্রথম তার চাকরি এবং এই প্রথম দূর বিদেশে যাওয়া। সুরেশ্বরের মনে খানিকটা আনন্দ ও খানিকটা বিষাদ মেশানো এক অদ্ভুত ভাব। একদল মানুষ আছে যারা অজানা দূর বিদেশে নতুন নতুন বিপদের সামনে পড়বার সুযোগ পেলে নেচে ওঠে। অবশ্য সুরেশ্বর ঠিক সেই দলের নয়। সে নিতান্তই ঘরকুনো ও নিরীহ ধরনের মানুষ। তার মতো লোক নিরাপদে চাকরি করে আর ১০ জন বাঙালি ভদ্রলোকের মতো নির্বিঘ্নে সংসার ধর্ম পালন করতে পারলেই সুখী হয়। তাকে যে বিদেশে যেতে হচ্ছে, তাও যে সে বিদেশ নয়, একেবারে সমুদ্র পারের দেশে পাড়ি দিতে হচ্ছে, সে নিতান্তই দায়ে পড়ে। আবার নইলে চাকরি থাকে না। সে চায়নি এবং ভেবেও রেখেছে
এই নিরাপদে ফিরে আসতে পারলে এবার অন্য চাকরির চেষ্টা করবে। কিন্তু জাহাজ ছাড়বার পরে সুরেশ্বরের মন্দ লাগছিল না। ধীরে ধীরে বোটানিক্যাল গার্ডেন, তার 2 তীরব্যাপী কলকারখানা পিছনে ফেলে রেখে প্রকাণ্ড জাহাজখানা সমুদ্রের দিকে যখন ধীরে চলেছে। জাহাজ ছেড়েছিল ভোর 6টায়। এখন বেশ রৌদ্র উঠেছে। ডেকের একদিকে অনেকখানি জায়গায় যাত্রীরা ডেক চেয়ার পেতে গল্পগুজব জুড়ে দিয়েছে। স্টিমারের একজন কর্মচারী সবাইকে বলে গেল, পাইলট নেমে যাওয়ার আগে যদি ডাঙায় কোনো চিঠি পাঠানোর দরকার হয় তা যেন লিখে রাখা হয়। বয় এসে বললে, আপনাকে চায়ের বদলে আর কিছু দেব? সুরেশ্বর সেকেন্ড ক্লাসের যাত্রী, সে চা খায় না, এ খবর আগেই জানিয়েছিল এবং কিছু আগে সকলকে চা দেওয়ার সময়ে চায়ের পেয়ালা সে ফেরত দিয়েছে। সুরেশ্বর বললে, না না, কিছু দরকার নেই। বয় চলে গেল। এমন সময়ে কে একজন বেশ মার্জিত ভদ্র সুরেও পেছনের দিক থেকে জিজ্ঞাসা করলে, মাফ করবেন, মশাই কি বাঙালি? সুরেশ্বর পিছনে ফিরে বিস্মিত হয়ে চেয়ে দেখলে এইমাত্র একজন নব আগন্তুক যাত্রী তার ডেক চেয়ার পাতবার মাঝখানে থমকে দাঁড়িয়েছে ও তাকে প্রশ্ন করছে। আর বয়স 25-26-এর বেশি হবে না। একহারা চেহারা, দীর্ঘ সুঠাম, মুখশ্রী সুন্দর, চোখ দুটি বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল, সবসুদ্ধ মিলিয়ে বেশ সুপুরুষ। সুরেশ্বর উত্তর দেওয়ার আগেই সে লোকটি হাসি মুখে বললে, কিছু মনে করবেন না, একসঙ্গে কদিন থাকতে হবে আপনার সঙ্গে, তাই একটু আলাপ করে নিতে চাই। আসলে কি জানেন, প্রথমটা তো বুঝতে পারিনি আপনি বাঙালি কিনা। সুরেশ্বর হেসে বললে, কি আর মানে করবার কি, ভালোই তো হলো আমার পক্ষেও। আচ্ছা, সেকেন্ড ক্লাসে কি আর বাঙালি নেই? না, আর যারা আছেন সবাই ডেকে, একজন কেবল ফার্স্ট ক্লাসের যাত্রী। তা আপনি কত দূর যাবেন? রেঙ্গুনে? আপাতত তাই বটে, সেখান থেকে যাব সিঙ্গাপুর। ও, তা বেশ বেশ, খুব ভালো হলো, আমারও তাই। দেখি একটু সরে বসুন দেখি এদিকে, আপনার সঙ্গে একটু ভালো করে আলাপ জমিয়ে নিই। জানেন, আপনাকে পেয়ে না বাঁচলুম। সুরেশ্বর শীঘ্রই তার সঙ্গীটির বিষয়ে তার নিজের মুখেই অনেক কথা শুনলে। ওর নাম বিমল চন্দ্র বসু। সম্প্রতি মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরিয়ে ডাক্তারি করবার চেষ্টায় সিঙ্গাপুর যাচ্ছে। বিমলের বাড়ি কলকাতায়। ওদের অবস্থা বেশ ভালোই। ওদের পাড়ার এক ভদ্রলোকের বন্ধু সিঙ্গাপুরে ব্যবসা করেন, তার নামে বিমল চিঠি নিয়ে যাচ্ছে। কথাবার্তা শুনে সুরেশ্বরের মনে হলো বিমল অত্যন্ত বুদ্ধিমান ও সাহসী। নতুন দেশে নতুন জীবনের মধ্যে যাবার আনন্দেই সে মশগুল। সে বেশ সবল যুবকও বটে। অবশ্যই সুরেশ্বর নিজেও গায়ে ভালোই শক্তি রাখে, কারণ এক সময়ে রীতিমতো ব্যায়াম ও কুস্তি করত। তারপর গ্রামে অনেকদিন থাকার সময়ে মাটি কোপানো, কাঠ কাটা প্রভৃতি সংসারের কাজ নিজের হাতে করত বলে পা যথেষ্ট শক্ত ও কর্মক্ষম। ক্রমে বেলা পড়ে এলো। সুরেশ্বর ও বিমল ডেকে বসে নানা রকম গল্প করছে। ঘড়ির দিকে চেয়ে হঠাৎ বিমল বললে, দাঁড়ান, আপনি বসুন, আমি একবার কেবিন থেকে ঘুরে আসি।
ডায়মন্ড হারবার ছাড়িয়েছে কিনা, এখনই পাইলট নেমে যাবে। আমার চিঠিপত্র ওর কাছে দিতে হবে। আপনি যদি চিঠিপত্র দেন তো এই বেলা লিখে রাখুন। সাগর পয়েন্টের বাতিঘর দূর থেকে দেখা যাওয়ার কিছু আগে কলকাতা বন্দরের পাইলট জাহাজ থেকে নেমে একখানা স্টিম লঞ্চে কলকাতার দিকে চলে গেল। সাগর পয়েন্ট ছাড়িয়ে কিছু পরেই সমুদ্র, কোনো দিকে ডাঙা দেখা যায় না। ঈষৎ ঘোলা ও পাটকিলে রঙের জলরাশি চারিদিকে। সন্ধ্যা হয়েছে। সাগর পয়েন্টের বাতিঘরে আলো ঘুরে ঘুরে জ্বলছে। কতকগুলো সাদা গাংচিল জাহাজের বেতারের মাস্তুলের উপর উঠছে। ঠান্ডা হাওয়ায় শীত করছে বলে বিমল কেবিন থেকে ওভারকোটটা আনতে গেল। সুরেশ্বর ডেকে বসে রইল। জ্যোৎস্না রাত। ডেকে রেলিংয়ের ধারে চাঁদের আলো এসে পড়েছে। সুরেশ্বরের মনটা এই সন্ধ্যায় খুবই খারাপ হয়ে গেল। হঠাৎ বাড়ির কথা ভেবে, বৃদ্ধ বাপ মায়ের কথা ভেবে, আসবার সময়ে বনপ্রভার অশ্রু সজল করুণ মুখখানির কথা ভেবে। পূর্বেই বলেছি, সুরেশ্বর নিরীহ প্রকৃতির ঘরোয়া ধরনের মানুষ। বিদেশে যাচ্ছে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে, চাকরির খাতিরে। যদিও বিমল সুরেশ্বরের মতো ঘরকুনো নয়, তবুও তার সিঙ্গাপুরে যাবার মধ্যে কোনো দুঃসাহসিক প্রচেষ্টা ছিল না। সে চিঠি নিয়ে যাচ্ছে পরিচিত বন্ধুর নিকট থেকে সেখানকার লোকের নামে। তারা ওকে সন্ধান বলে দেবে, পরামর্শ দিয়ে সাহায্য করবে। তারপর বিমল সেখানে একখানা বাড়ি ভাড়া নিয়ে গেটের গায়ে নাম খোদাই পেতলের পাত বসিয়ে শান্ত ও সুবোধ বালকের মতো ডাক্তারি আরম্ভ করে দেবে। এই ছিল তার মতলব। যেমন 5 জনে দেশে বসে করছে, সে না হয় করবে গিয়ে সিঙ্গাপুরে। কিন্তু দুজনেই জানতো না একটা কথা। তারা জানতো না যে নিরুপদ্রব শান্তভাবে ডাক্তারি ও ওষুধের ক্যানভাসারি করতে তারা যাচ্ছে না। তাদের অদৃষ্ট তাদের দুজনকে একসঙ্গে গেঁথে নিয়ে চলেছে এক বিপদ সংকুল পথযাত্রার এবং তাদের দুজনের জীবনের এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার দিকে। জাহাজ সমুদ্রে গিয়ে পড়েছে। বিস্তীর্ণ জলরাশি ও অনন্ত নীল আকাশ ছাড়া আর কিছুই দেখা যায় না। একদিন দুপুরে বিমল সুরেশ্বরকে উত্তেজিত সুরে ডাক দিয়ে বললে, সুরেশ্বর বাবু, আরে চট করে চলে আসুন দেখি, কি একটা জন্তু, আসুন। জন্তুটা আর কিছু নয়, উড্ডীয়মান মৎস্য। জাহাজের শব্দে জল থেকে উঠে খানিকটা উড়ে আবার জলে পড়ে অদৃশ্য হয়ে গেল। জীবনে এই প্রথম সুরেশ্বর উড্ডীন মৎস্য দেখলে। ছেলেবেলায় চারুপাঠে ছবি দেখেছিল বটে। মাঝে মাঝে অন্য অন্য জাহাজের সঙ্গে দেখা হচ্ছে, প্রায়ই কলিকাতাগামী জাহাজ। ওরা জাহাজের নাম পড়ছে, আর ওরাই বা কেন, সবাই পড়ছে। এই অকুল জলরাশির দেশের অন্য একখানা জাহাজ ও অন্য লোকজন দেখতে পাওয়া যেন কত অভিনব দৃশ্য। শত শত যাত্রী ঝুঁকে পড়েছে সাগ্রহে রেলিং এর উপর। নাম পড়ছে, কত কি মন্তব্য করছে। ওরাও নাম পড়লে। একখানার নাম ডালহাউসি, একখানার নাম ইরাবতী, একখানার নামের কোনো মানে হয় না, কিলাওয়াজা। অন্তত ওরা তো কোনো মানে খুঁজে পেলে না। একখানি জাপানি NYK লাইনের জাহাজ হিদ জুমারু, উদীয়মান সূর্য আঁকা পতাকা ওড়ানো। দুদিনের দিন রাত্রে বেসিন লাইট হাউসের আলো ঘুরে ঘুরে জ্বলতে দেখা গেল। এদিকে সুরেশ্বর সমুদ্র পীড়ায় কাতর হয়ে পড়েছে।
কিন্তু বিমল ঠিক খাড়া আছে। যদিও তার খাওয়ার ইচ্ছা প্রায় লোপ পেয়েছে, কিন্তু সুরেশ্বর কিছুই খেতে পারে না। যা খায় পেটে তলায় না। দিন রাত কেবিনে শুয়ে আছে, মাথা তুলবার ক্ষমতা পর্যন্ত নেই। জাহাজের স্টুয়ার্ড এসে দেখে গম্ভীরভাবে ঘাড় নেড়ে চলে যায়। কি বিশ্রী জিনিস এই পরের চাকরি! এত হাঙ্গামা পোয়ানো কি ওর পোষায়? দিব্যি তো ছিল, বাড়িতে খাচ্ছিল দাচ্ছিল। চাকরির খাতিরে বিদেশে বেরিয়ে কি ঝকমারিতে পড়ল। বিমল আপন মনে ডেকে বসে বই পড়ে, স্ফূর্তিতে শীষ দেয়, গান করে। সুরেশ্বরকে ঠাট্টা করে বলে, হোয়াট এ গুড সেলার ইউ আর। 3 দিন 2 রাত্রি ক্রমাগত জাহাজ চলবার পরে তৃতীয় দিন সন্ধ্যায় এলিফ্যান্ট পয়েন্টের লাইট হাউস দেখা গেল। বেলাভূমি যদিও দেখা যায় না, তবুও সমুদ্রের জলের ঘোর নীল রং ক্রমশ সবুজ হয়ে ওঠাতে বোঝা গেল যে ডাঙা আর বেশি দূরে নেই। ডাঙার গাছপালা মাঝে মাঝে জলে ভাসতে দেখা যাচ্ছে। সন্ধ্যার অল্প পরেই জাহাজ ইরাবতীর মোহনায় প্রবেশ করল। সঙ্গে সঙ্গে জাহাজের সাইরেন বেজে উঠল। অয়েল মেলের নিশান উড়িয়ে দেওয়া হলো মাস্তুলে। সন্ধ্যাকাশ তখনও যেন লাল। সন্ধ্যা তারার সঙ্গে চাঁদ উঠেছে পশ্চিম আকাশে। ইরাবতী বক্ষে চাঁদের ছায়া পড়েছে। জাহাজ কিছুদূর গিয়ে নোঙর ফেললে। রাত্রে ইরাবতী নদীতে বড় জাহাজ চালানোর কোনো নিয়ম নেই। রেঙ্গুনের পাইলট রাত্রে জাহাজে থাকবে। সকালে ইরাবতী বক্ষে জাহাজ চালিয়ে তিনি নিয়ে যাবেন। ভোরবেলায় কেবিন থেকে ঘুম চোখে বেরিয়ে এসে সুরেশ্বর দেখলে জাহাজ চলেছে ইরাবতীর 2 তীরের সমতল ভূমি ও ধান ক্ষেতের মধ্য দিয়ে। যতদূর চোখ যায় নিম্নবঙ্গের মতো শস্য শ্যামলা ঘন সবুজ ভূমি আর কাঠের ঘরবাড়ি। তারপরেই রেঙ্গুনে পৌঁছে গেল জাহাজ। অবশ্য সুরেশ্বর বা বিমল কেউই রেঙ্গুনে নামবে না। সুরেশ্বরের রেঙ্গুনে কাজ আছে বটে, কিন্তু সে ফিরবার মুখে। ওরা দুজনেই এ জাহাজ থেকে সিঙ্গাপুরগামী জাহাজে ওদের জিনিসপত্র রেখে শহরে বেড়াতে বেরুল। বেশি কিছু দেখবার সময়ও নেই, কারণ দুপুরের পরেই সিঙ্গাপুরের জাহাজ ছাড়বে। আবার জাহাজের পার্সার বলে দিলে বেলা 12:30টার আগেই ফিরে আসতে হবে। নতুন দেশ, নতুন নতুন মানুষের ভিড়। ওরা যা কিছু দেখছে বেশ ভালোই লাগছে। লেক, পার্ক, ওই সোয়েডাগং প্যাগোডা দেখে ওরা জাহাজে ফিরবার কিছু পরেই জাহাজ ছেড়ে দিলে। আবার সেই অকুল সমুদ্রের অনন্ত জলরাশি। একদিন সুরেশ্বর বিমলকে বললে, দেখো বিমল, কাল রাত্রে না একটা বড় মজার স্বপ্ন দেখেছি। এ কয়দিনের মেলামেশায় তাদের পরিচয়ের ঘনিষ্ঠতা তুমিতে পৌঁছেছিল। বিমল প্রশ্ন করল, কি স্বপ্ন দেখলে? দেখলাম তুমি আর আমি ছোট একটা অদ্ভুত গড়নের বজরা নৌকো করে সমুদ্রে কোথায় যাচ্ছি। সে ধরনের বজরা আমি ছবিতে দেখেছি, এখন ঠিক বোঝাতে পারবো না। তারপর দেখলাম চারিদিকটা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। খালি ধোঁয়া, বিশ্রী খালি ধোঁয়া। তা আমরা বাঁচলাম তো না খসলাম? কথা শেষ করে বিমল হো হো করে হেসে উঠল। সুরেশ্বর চুপ করে রইল। আমি একটা প্রস্তাব করি, বরং শোনো। চলো দুজনে সিঙ্গাপুর গিয়ে একটা জায়গা বেছে নিয়ে
বরং ডাক্তারখানা খুলি, বুঝলে? তুমি তোমার কোম্পানিকে বলে ওষুধ আনাবে, আমি ডাক্তারি করব, বেশ ভালো হবে। রেঙ্গুন থেকে জাহাজ ছেড়ে 2 দিন 2 রাত অনবরত যাওয়ার পরে চতুর্থ দিন ভোরে জমি দেখা গেল। তবে রেঙ্গুনের মতো সমতল ভূমি নয়, উঁচু নিচু, যেদিকে চাও সেদিকে শুধু পাহাড়। উপকূলের চতুর্দিকেই মাছ ধরবার বিপুল আয়োজন। বড় বড় কালো রঙের খুঁটি দিয়ে ঘেরা জাল ফেলা, আবার জেলেদের থাকবার টিনের ঘর, পালতোলা জেলে ডিঙিতে অহরহ তীর আচ্ছন্ন। পেনাং বন্দরে জাহাজ ঢুকবা মাত্রই অসংখ্য সাম্পান এসে জাহাজের চারধারে ঘিরে ধরলে। মাঝিরা সকলেই চিনেম্যান। ওরা সাম্পানে করে বন্দরে নেমে শহর দেখতে বার হলো। তারপর ঘন্টা হিসাবে দুজনে একখানা রিক্সা করলে। ঘন্টা পিছু 20 সেন্ট ভাড়া। পেনাঙে ঠিক সমুদ্র তীরে একটুখানি সমতল ভূমি, চারিদিকেই পাহাড়। অনেকগুলো ছোট নদী এই সব পাহাড় থেকে বার হয়ে শহরের মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পড়েছে। ওরা একটা পাহাড়ের উপর চীনা মঠ দেখতে গেল। দেখল পাথরে বাঁধানো সিঁড়ি, বাগান, পুরোহিতের ঘর, দেব মন্দির স্তরে স্তরে উঠেছে। বাগানের চারিদিকে নালার ঝর্ণার স্রোতে কত পদ্ম গাছ, মন্দিরের মধ্যে টেওস ধর্মজ দেব মূর্তি। এদের মধ্যে একটি মূর্তি দেখে সুরেশ্বর চমকে দাঁড়িয়ে গেল। কোন চীনা দেবতার মূর্তি। ভ্রুকুটি কুটিল, কঠিন রুক্ষ মুখ, হাতে অস্ত্র এবং দাঁড়াবার ভঙ্গিটি পর্যন্ত আক্রোশপূর্ণ। মনে হলো যেন সমস্ত পৃথিবী ধ্বংস করতে উদ্যত। বিমল বললে, আরে কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? দেখছো বিমল মূর্তিটা? মুখ চোখের কি ভয়ানক নিষ্ঠুর ভাব দেখছো? মন্দিরের পুরোহিতদের জিজ্ঞেস করে জানা গেল ওটি তেওস রণদেবতার মূর্তি। হঠাৎ সুরেশ্বর বলল, চলো চলো বিমল, এখান থেকে চলে যাই। আরে ও কি, পাহাড়ের উপরে যাবে না? সুরেশ্বর আর উঠতে অনিচ্ছুক দেখে বিমল ওকে নিয়ে জাহাজে ফিরল। পথে বললে, তোমার কি হলো বলো তো সুরেশ্বর? হ্যাঁ, ওরকম মুখটা গম্ভীর করে মনমরা হয়ে পড়লে, ব্যাপার কি? কই না তো, ও কিছু নয়, চলো। জাহাজে ফিরে এসেও কিন্তু সুরেশ্বরের সে ভাব দূর হলো না। ভালো করে কথা কয় না, কি যেন ভাবছে। নৈশ ভোজের টেবিলে ও ভালো করে খেতেও পারল না। রাত 9টার পরে পেনাং থেকে জাহাজ ছাড়লে সুরেশ্বর যেন কিছু স্বস্তি অনুভব করল। পেনাং বন্দরের জেটির আলোকমালা দূরে মিলিয়ে যাচ্ছে। নৈশ ভোজের পরে ওরা ডেকে এসে বসেছে। হঠাৎ সুরেশ্বর বলে উঠল, উফ, কি ভয় পেয়ে গিয়েছিলাম ওই চীনা দেবতার মূর্তিটা দেখে। সত্যি বিমল। বিমল হেসে বললে, আমি তা বুঝতে পেরেছিলাম, কিন্তু সত্যি তুমি যে এত ভীরু তা তো জানতাম না। অবশ্য স্বীকার করি মূর্তিটা কমনীয় নয়, কিন্তু তবুও আমার কি মনে হচ্ছে জানো বিমল, আমরা যেন এই দেবতার কোপ দৃষ্টিতে পড়ে গেছি। হ্যাঁ গো, সব সময় মনে হয় সব সময় সব জায়গাতেই যেতে নেই। আমরা সন্ধ্যাবেলা ওই চীনা মন্দিরে গিয়ে ভালো কাজ করিনি। পেনাং থেকে ছাড়বার 3 দিন পরে জাহাজ সিঙ্গাপুর পৌঁছল।
দূর থেকে সিঙ্গাপুরের দৃশ্য দেখে বিমল ও সুরেশ্বর খুব খুশি হয়ে উঠল। শুধু মালয় উপদ্বীপ কেন, সমগ্র এশিয়ার মধ্যে সিঙ্গাপুর একটি প্রধান বন্দর, এবং বন্দরে ঢুকবার সময়ই তার আভাস পাওয়া যাচ্ছিল। অসংখ্য ছোট ছোট পাহাড় জলের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়িয়ে, তাদের ওপর সুদৃশ্য ঘরবাড়ি, চারিদিকে পিনাঙের মতো মাছ ধরবার প্রকাণ্ড আড্ডা, নীল রঙে বিচিত্র চক্ষু ড্রাগন, ঝোলানা পালতোলা সেই চীনা জাং ও সাম্পানে সমুদ্রবক্ষ যেন আচ্ছন্ন করে রেখেছে। বন্দরে ঢুকবার মুখেই একখানা ব্রিটিশ যুদ্ধ জাহাজ প্রায় মাঝ দরিয়ায় নোঙর করে আছে কয়লা নেবার জন্যে। তার প্রকাণ্ড ফোকরওয়ালা দুই কামান ওদের দিকে মুখ হাঁ করে আছে, যেন ওদের গিলবার লোভে। আরো নানা ধরনের জাহাজ, স্টিম লঞ্চ, সাম্পানে, মালয় নৌকার ভিড়ে বন্দরের জল দেখা যায় না। যেদিকে চোখ পড়ে শুধু নৌকা আর জাহাজ। বিমলের মনে হলো কলকাতা এর কাছে কোথায় লাগে, তার চেয়ে অন্তত 10 গুণ বড় বন্দর। চারিধারেই বার সমুদ্র, বন্দরের মুখে ছোট বড় জাহাজ দাঁড়িয়ে, তাদের মধ্যে আর দুখানা বড় যুদ্ধ জাহাজ ওদের চোখে পড়ল। বন্দরের উত্তর পূর্ব কোণে 3 মাইলের পরে বিখ্যাত নৌবহরের আড্ডা। বহু দূর থেকে দেখা যায় বড় বড় ইস্পাতের খুঁটি বেতারের মাস্তুলে যেন সেদিকটা অরণ্যের সৃষ্টি করেছে। জাহাজের কয়লা নেবার একটা প্রধান আড্ডা এই সিঙ্গাপুর। পূর্ব দিক থেকে পশ্চিম ও দক্ষিণ থেকে পূর্বগামী সব রকম জাহাজকেই এখানে কয়লা নেবার জন্য দাঁড়াতে হবে। এর বিপুল ব্যবস্থাও আছে। বহু দূর পর্যন্ত পর্বতাকারে কয়লা রক্ষিত হয়েছে। মনে হয় যেন সমুদ্রের ধারে ধারে অনেক দূর পর্যন্ত একটা অবিচ্ছিন্ন কয়লার পাহাড়ের সারি চলে গিয়েছে। বন্দরে জাহাজ এসে থামলে সুরেশ্বর ও বিমল চীনে কুলি দিয়ে মালপত্র এনে দুখানা রিক্সা ভাড়া করলে এবং ভারতীয় হোটেল দেখে দুজনে সেইখানে গিয়ে উঠল। বিকালের দিকে সুরেশ্বর তার ওষুধের ফার্মের কয়েকটা জায়গায় কাজে গেল, আর বিমল যে ভদ্রলোকের নামে চিঠি এনেছিল তার সঙ্গে দেখা করতে গেল। সন্ধ্যার পূর্বে সুরেশ্বর জিজ্ঞেস করলে, কি হলো বিমল, অমন ভাবে বসে আছো কেন? না ভাই, এত দূরে পয়সা খরচ করে আসাই মিথ্যে হলো। আমি যা ভেবে এলাম এখানে তা হবার কোনো আশা নেই। যে ভদ্রলোকের নামে চিঠি এনেছিলাম তার নিজের ভাগ্নে ডাক্তার হয়ে এখানে বসে আছে। আমার আর কোনো আশাই নেই। সুরেশ্বর বললে, ও এই কথা, তা তাতে কি হয়েছে? এত বড় সিঙ্গাপুর শহরে দুজন বাঙালি ডাক্তারের স্থান হবে না? তুমি খেপেছ? আরে আমি ওষুধের দোকান খুলছি, তুমি না হয় সেখানে ডাক্তার হয়ে বসবে। আরে দেখো না কি হয়। হঠাৎ সুরেশ্বরের মনে হলো তাদের ঘরের বাইরে জানালার কাছে কে একজন দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছে। বিমলও দেখতে পেল, বলল, ও কে ও? সুরেশ্বর তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখল। তার মনে হলো একজন যেন বারান্দার মোড়ে অদৃশ্য হয়ে গেল। সে ফিরে এসে বললে, ও কিছু না, কে একজন গেল। তারপর ওরা দুজনে অনেক রাত পর্যন্ত সিঙ্গাপুরের ভারতীয় পাড়ায় একখানা ওষুধের দোকান খুলবার সম্বন্ধে জল্পনা কল্পনা করলে। বিমল 1000 খানেক টাকা এখন ঢালতে প্রস্তুত আছে।
সুরেশ্বর নিজেদের ফার্মকে বলে ওষুধের জোগাড় করবে। বড় ডাকঘরের ক্লক টাওয়ারে ঢং ঢং করে রাত 11টা বাজল। হোটেলের চাকর এসে দুজনের খাবার দিয়ে গেল। শিখের হোটেল, মোটা মোটা সুস্বাদু রুটি ও মাংস, আস্ত মাসকলাইয়ের ডাল এবং আলুর তরকারি, এই আহার্য। সারাদিনের ক্লান্তির পরে তা অমৃতের মতো ওদের লাগলো। আহারাদি সেরে সুরেশ্বর শোবার জোগাড় করতে যাচ্ছে, এমন সময় বিমল হঠাৎ দরজার কাছে গিয়ে বাইরের দিকে চেয়ে দেখলে। সুরেশ্বর বলল, কি দেখছো? বিমল ফিরে এসে বিছানায় বসল। বলল, আমার ঠিক মনে হলো কে যেন একজন জানলাটার কাছে দাঁড়িয়েছিল, কিন্তু কাউকে দেখতে পেলুম না। এবার সুরেশ্বরের কিরকম সন্দেহ হলো। একে বিদেশ বিভূঁই জায়গা, নানা রকম বিপদের আশঙ্কা এখানে পদে পদে। সে বললে, সাবধানে থাকাই ভালো বিমল। দরজাটা বেশ করে বন্ধ করে শুয়ে পড়ো, রাতও অনেক হয়েছে। সুরেশ্বরের ঘুম ছিল সজাগ। অনেক রাত্রে কিসের একটা শব্দে ও ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসল সন্দিগ্ধ মন নিয়ে। বিছানার শিয়রের দিকে জানালাটা খোলা ছিল। বিছানা ও জানালার মধ্যে একটা ছোট টেবিলের দিকে নজর পড়াতে সুরেশ্বর দেখলে টেবিলটার উপর ঢিল জড়ানো এক টুকরো কাগজ। বোধহয় এটাই একটু আগে জানালা দিয়ে এসে পড়েছে। তার শব্দে ওর ঘুম ভেঙে গিয়েছে। ঘরের মধ্যে আলো জ্বালাই ছিল। কাগজের টুকরোটা পড়লে তাতে ইংরেজিতে লেখা রয়েছে, আপনারা ভারতীয়। যতদূর জানতে পেরেছি, সিঙ্গাপুরে আপনারা নবাগত ও চিকিৎসা ব্যবসায়ী। কাল দুপুর বেলায় বোটানিক্যাল গার্ডেনে অর্কিডের ঘরের উত্তর পূর্ব কোণে যে বড় ডুরিয়ান ফলের গাছ আছে, তার নিচে দুজনেই অপেক্ষা করবেন। আপনাদের দুজনের পক্ষেই লাভজনক কোনো প্রস্তাব উত্থাপিত হবে। আসতে ইতস্তত করবেন না। লেখার নিচে কোনো নাম সই নেই। সুরেশ্বর বিমলকে কাগজখানা দেখালো। বিমলও পড়লে। কিন্তু ব্যাপার কি? এ ওর মুখের দিকে চেয়ে রইল। দুজনেই কিছুক্ষণ নীরব। সুরেশ্বর প্রথমে কথা বললে, জানো বিমল, মনে হচ্ছে কেউ আমাদের সঙ্গে তামাশা করছে। কি বলো? কিন্তু তাই বা করবে কে? আর আমাদের চেনেই বা কে? না ভাই, কিছু বুঝতে পারছি না। কোনো খারাপ উদ্দেশ্য আছে বলে মনে হয় নাকি? কি খারাপ উদ্দেশ্য আর থাকবে? আমরা যে খুব বড় লোক নই, তার প্রমাণ তো ভিক্টোরিয়া হোটেলে বা এম্পায়ার হোটেলে না উঠে আমরা এখানে উঠেছি। আর তাছাড়া টাকা কড়ি সঙ্গে নিয়েও তো যাচ্ছি না। সুতরাং আমাদের কি বা করতে পারে? তারপর সে রাত্রের মতো দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে বিমল বললে, চলো যাওয়াই যাক, এত ভয় কিসের? আর বোটানিক্যাল গার্ডেন তো নির্জন মরুভূমি নয়, সেখানে কত লোক বেড়ায় নিশ্চয়ই। দুজনকে খুন করে দিনের আলোয় টাকা কড়ি নিয়ে পালিয়ে যাবে, এত ভরসা কারুর হবে না। তুমি চলো দেখি। দুপুরের পরে হোটেল থেকে বেরিয়ে কুয়ালা জহর স্ট্রিটের মোড় থেকে একখানা রিক্সা ভাড়া করলে। ম্যাসিডন কোম্পানির সোডা ওয়াটারের দোকানের সামনে একজন চীনা ভদ্রলোক ওদের রিক্সা থামিয়ে সেই চীনা রিক্সাওয়ালাকে কি যেন জিজ্ঞেস করলে। তারপর উত্তর পেয়ে লোকটি চলে গেল। এবার বিমল
রিক্সাওয়ালাকে ইংরাজিতে জিজ্ঞেস করলে, কি বললো তোমাকে? রিক্সাওয়ালা বললে, জিজ্ঞেস করলে সওদাগরি নিয়ে কোথায় যাচ্ছ? ও, তা তুমি কি বললে? আমি কিছু বলিনি, কারণ আমাদের এখানে বলবার নিয়ম নেই। আর এই সিঙ্গাপুর জায়গাটা খারাপ মিস্টার। বোটানিক্যাল গার্ডেন শহর ছাড়িয়ে প্রায় 2 মাইল দূরে। শহর ছাড়িয়েই প্রকাণ্ড একটা কিসের কারখানা, তারপর পথের দুধারে ধনীমালয়, ইউরোপীয় ও চীনাদের বাগান বাড়ি, এমন ঘন সবুজ গাছপালার সমাবেশ ও শোভা বিমল ও সুরেশ্বর বাংলাদেশের ছেলে হয়েও দেখেনি। কারণ বিষুবরেখার নিকটবর্তী এই সব স্থানের মতো উদ্ভিদ সংস্থান ও প্রাচুর্য পৃথিবীর অন্য কোথাও হওয়া সম্ভব নয়। মাঝে মাঝে রাবারের বাগান। বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে ওরা রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করলে। দেখল প্রকাণ্ড বড় বাগান, কত ধরনের গাছপালা, বেশিরভাগই মালয় উপদ্বীপজাত। বড় বড় রুটি ফলের গাছ, ডুরিয়ান পাকবার সময় বলে ডুরিয়ান ফলের গাছের নিচ দিয়ে যেতে পাকা ডুরিয়ান ফলের দুর্গন্ধ বেরুচ্ছে। সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনের নারিকেল কুঞ্জ একটি অদ্ভুত সৌন্দর্যময় স্থান। এত উঁচু উঁচু নারকেল গাছের এমন ঘন সন্নিবেশ ওরা আর কোথাও দেখেনি। নির্জন দুপুরে নারকেল বৃক্ষ শ্রেণীর মাথায় কি পাখি যেন সুস্বরে ডাকছে। আকাশ সুনীল, জায়গাটা বড় ভালো লাগলো। অর্কিড হাউস খুঁজে বার করে তার উত্তর পূর্ব কোণে সত্যি খুব বড় একটা ডুরিয়ান ফলের গাছ দেখতে পেল। সেই গাছেরও ফল পেকে যথারীতি দুর্গন্ধ বেরুচ্ছে। বিমল বললে, একটু সতর্ক থাকো, দেখা যাক না কি হয়। সবুজ টিয়ার ঝাঁক গাছের ডালে ডালে উড়ে বসছে, একটা অপূর্ব শান্তি চারিদিকে। ওরা দুজনে সেই ডুরিয়ান গাছের ছায়ায় শুকনো তাল পাতা পেতে বসে অপেক্ষা করতে লাগলো। মিনিট 3ও হয়নি। এমন সময় কিছু দূরে এক মাদ্রাজি ও একজন চীনা ভদ্রলোককে ওদের দিকে আসতে দেখা গেল। এবার সুরেশ্বর ও বিমল দুজনেই উঠে দাঁড়ালো। ওরা কাছে এসে অভিবাদন করলে। মাদ্রাজি ভদ্রলোকটি অত্যন্ত সুপুরুষ এবং সুবেশ। তিনি বেশ পরিষ্কার ইংরেজিতে বললেন, আপনারা ঠিক এসেছেন তাহলে। তিনি মিস্টার আচিন, স্থানীয় কনসুলেট অফিসের মিলিটারি অ্যাটাশে। বলল, আমার নাম সুব্বা রাও। পরস্পরের অভিবাদন বিনিময় শেষ হবার পর চারজনই সেই ডুরিয়ান গাছের তলায় বসল। সমগ্র বোটানিক্যাল গার্ডেনে এর চেয়ে নির্জন স্থান আছে কিনা সন্দেহ। সুব্বা রাও বললেন, প্রথমেই একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আপনারা দুজনেই কি উপাধিধারী ডাক্তার? সুরেশ্বর বললে, সে ডাক্তার নয়, ঔষধ ব্যবসায়ী। বিমল পাশ করা ডাক্তার। এ কথার উত্তরে আচিন বললে, ও, তা বেশ, আমাদের দুজনকেই দরকার। একটা কথা প্রথমেই আপনাদের বলি। দেখুন, আমাদের দেশ ঘোর বিপন্ন। আমরা ভারতের সাহায্য চাই। জাপান অন্যায়ভাবে আমাদের আক্রমণ করছে। দেশে খাদ্য নেই, ওষুধ নেই, ডাক্তার নেই। আমরা গোপনে ডাক্তারি ইউনিট গঠন করে দেশে পাঠাচ্ছি, কারণ আইনত বিদেশ থেকে আমরা তা সংগ্রহ করতে পারি না। আপনারা বুদ্ধের দেশের লোক,
আমরা আপনাদের মন্ত্র শিষ্য, আপনারা আমাদের সাহায্য করুন। তবে এর বদলে আমাদের দরিদ্র দেশ $200 মাসিক বেতন ও অন্যান্য খরচ দেবে। হ্যাঁ, এখন আপনারা বিবেচনা করে বলুন আপনাদের কি মত। সুরেশ্বর বলল, যদি রাজি হই তাহলে কবে যেতে হবে? 1 সপ্তাহের মধ্যে। তবে হ্যাঁ, লুকিয়ে যেতে হবে। তার কারণ এখন হংকং যাওয়ার পাসপোর্ট আপনারা পাবেন না। আমার গভর্নমেন্ট সে ব্যবস্থা করবেন ও আপনাদের এখান থেকে এই 1 সপ্তাহ থাকার খরচ সবই বহন করবে। এখন যদি আপনারা রাজি হন, আমার গভর্নমেন্ট আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। এবার সুব্বারাও বললেন, জবাব এখনই দিতে হবে না, আপনারা ভেবে দেখুন। আজ সন্ধ্যাবেলা জোহর স্ট্রিটের বড় পার্কের বাস স্ট্যান্ডের কাছে আমিও আচিন থাকব। কিন্তু হ্যাঁ, দয়া করে আর কাউকে জানাবেন না। ওরা চলে গেলে বিমল বললে, কি বলো সুরেশ্বর, শুনলে তো সব ব্যাপার? সুরেশ্বর বললে, হ্যাঁ শুনলাম তো। তা চলো যাই, এখন আমাদের বয়স কম, দেশ বিদেশে যাওয়ার এই তো সময়। আর তাছাড়া একটা বড় যুদ্ধের সময় মেডিকেল ইউনিটে থাকলে ডাক্তার হিসাবে তোমারও অনেক জ্ঞান হবে। আর চীন দেশটাও পরের পয়সায় দেখা হয়ে যাবে। ঠিক বলেছ সুরেশ্বর, আমারও তো খুবই ইচ্ছে, শুধু তুমি কি বলো তাই ভাবছিল। সন্ধ্যাবেলায় ওরা এসে জোহর স্ট্রিটের পার্কের বাস স্ট্যান্ডের কোণে আচিন ও সুব্বা রায়ের সাক্ষাৎ পেল। ওদের সব কথাবার্তা শুনে আচিন বললে, তাহলে আপনাদের কাল রাত্রে রওনা হতে হবে। কদিনে আপনাদের হোটেলের বিল যা হয়েছে তা কাল বিকালেই চুকিয়ে দিয়ে জিনিসপত্র নিয়ে আপনারা এইখানে অপেক্ষা করবেন। বাকি ব্যবস্থা আমরা করব। আর এই নিন। কথা শেষ করে বিমলের হাতে একখানা কাগজ গুঁজে দিয়ে আচিন ও সুব্বা রায় চলে গেলেন। বিমল কাগজখানা খুলে দেখলে $100 নোট। পরদিন সকাল থেকে ওরা বাড়িতে চিঠিপত্র লেখা, কিছু কিছু জিনিসপত্র কেনা ইত্যাদি নিয়ে ব্যস্ত রইল। বৈকালে নির্দেশ মতো আবার সেই বাস স্ট্যান্ডের কোণে এসে দাঁড়ালো। একটু পরই আচিন এলেন। বিমলকে জিজ্ঞাসা করলেন, তা আপনাদের জিনিসপত্র? হোটেলেই আছে। না না, হোটেলে রেখে ভালো করেননি। এখনই একখানা ট্যাক্সি নিয়ে হোটেলে গিয়ে জিনিসপত্র তুলে নিয়ে আসুন। এখানেই আসুন, আমি এখানেই থাকি। পার্কের কোণে ছোট রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিতে বলবেন। আপনাদের আর কিছু লাগবে? না না, ধন্যবাদ, যা দিয়েছেন তাই যথেষ্ট। আধ ঘন্টার মধ্যেই বিমল ও সুরেশ্বর ট্যাক্সিতে ফিরে পার্কের কোণে দাঁড়িয়ে হর্ন দিতে লাগলো। আচিন এসে ওদের গাড়িতে উঠে মালয় ভাষায় ড্রাইভারকে কি যেন বললে। সে ট্যাক্সি বড় পোস্ট অফিসের সামনে এসে দাঁড় করালো। বিমল বললে, এখানে কি হবে? বিমলের কথা শেষ না হতেই ওদের ট্যাক্সির পাশে একখানা নীল রঙের হুইপের গাড়ি এসে দাঁড়ালো। স্টিয়ারিং ধরে আছে একজন চীনা ড্রাইভার। আচিন বললেন, উঠুন ওই পাশের গাড়িতে। তারপরে ইঙ্গিত মতো দুজন ড্রাইভার মিলে
জিনিসপত্র সব নতুন গাড়িখানায় তুলে দিলে। গাড়ি যখন তীর বেগে সিঙ্গাপুরের অজানা বড় রাস্তা বেয়ে চলেছে, তখন বিমল বললে, অত সদরে দাঁড়িয়েও ব্যবস্থা করলেন কেন? কেউ যদি টের পেয়ে থাকে? কেউ করবে না জানি, কেউই করবে না। এ সময়ে চীনা ডাকনিতে রোজ কনসুলেট অফিসের লোক ওখানে আসবে কাল, সকলেই জানে। আর তাছাড়া দেখছেন না, আমার পরনে কনসুলেট ইউনিফর্ম। আমি লুকিয়ে কোনো কাজ করতে গেলেই বরং লোকে সন্দেহের চোখে দেখবে। সদরে কেউ কিছু হঠাৎ মনে করবে না। একটু পরেই সমুদ্র চোখে পড়ল নারিকেল শ্রেণীর আড়ালে। শহর ছাড়িয়ে একটু দূরে একটা নিভৃত স্থানে এসে গাড়ি একটা বাংলোর কম্পাউন্ডের মধ্যে ঢুকল, আর পাশেই নীল সমুদ্র। আচিন বললেন, এখানে নামতে হবে, নামো। বাংলোর একটা ঘরে ওদের বসিয়ে আচিন বললে, শুনুন, আমি এখন যাই। এখানে নিশ্চিন্ত মনে থাকুন, কোনো ভয় নেই। যথাসময়ে আপনাদের খাবার দেওয়া হবে, বাকি ব্যবস্থা সব রাত্রে। এই কথা বলে তিনি চলে গেলেন। একটু পরে জনৈক চীনা ভৃত্য ছোট ছোট পেয়ালায় সবুজ চা ও কুমড়োর বিচির কেক নিয়ে ওদের সামনে রাখলে। বিমল বললে, আরে এ আবার কি চিজ বাবা? ইঁদুর ভাজা টাজা নয় তো? সুরেশ্বর বললে, আরে না না, ওই ইঁদুর নয়, কুমড়োর বিচি। স্পষ্ট টের পাওয়া যাচ্ছে না, তবে ইঁদুর খাওয়া অভ্যেস করতে হবে, নইলে হরি মটর খেয়ে এই চীন দেশে থাকতে হবে। ওদের কেকগুলো মন্দ লাগলো না। চা পানের পরে ওরা বাংলোর চারিধারে একটু ঘুরে বেড়ালে। সিঙ্গাপুরের উপকণ্ঠে নির্জন স্থানে সমুদ্র তীরে বাংলোটি অবস্থিত। সমুদ্রের দিকে এক সারি ঝাউ অপরাহ্নের বাতাসে শোঁ শোঁ করিতেছিল। দূরে সমুদ্র পক্ষে অস্ত সূর্যের আভা পড়ে কি সুন্দর দেখাচ্ছে। সুরেশ্বর ভাবছিল, সেই হুগলি জেলায় তাদের গ্রাম, তাদের পুরনো বাড়ি, বাপ মায়ের কথা। জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাটের পইঠা বেয়ে মা পুকুরে গা ধুতে নামছেন হয়তো এতক্ষণ। আর ভাবছিল, জীবনে কি সব অদ্ভুত পরিবর্তন ঘটে। 3 মাস মাত্র আগে সেও এমনই সন্ধ্যায় ওই গ্রামের খালের ধারটিতে একা পায়চারি করে বেড়াত। ও কিভাবে কোথায় গেল চাকরি পাওয়া যায়, সেই ভাবনাতেই ব্যস্ত থাকত। আর আজ কত দূরেই না এসে পড়েছে। বিমল মুগ্ধ হয়েছিল এই সুদূর প্রসারী শ্যামল সমুদ্র বেলার সান্ধ্য শোভার দৃশ্যে। সে ভাবছিল, কবি ও ঔপন্যাসিকদের পক্ষে এমন বাংলো তো স্বর্গ। মাথার উপরকার নীল আকাশ, আর এই সবুজ ঝাউয়ের সারি, আর ওই যে ওই সমুদ্র পক্ষের ছোট ছোট পাহাড়। আহা, এ তো সত্যি স্বর্গ। গভীর রাত্রে আচিন এসে ওদের ওঠালেন। একখানা মোটরে করে আন্দাজ 1/2 মাইল গিয়ে সমুদ্র তীরের একটা নির্জন স্থানে ওরা জিনিসপত্র সমেত ছোট একটা জালি বোটে উঠল। দূরে বন্দরের আলো সারি সারি দেখা যাচ্ছে। অন্ধকার রাত্রি, নির্জন সমুদ্রপক্ষ। আর দেখা গেল কিছু দূরে একটা চীনা জাঙ্ক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। আর তাদের জালিবোটটা গিয়ে সেই জাঙ্কের গায়ে লাগলো। দড়ির সিঁড়ি বেয়ে ওরা জাঙ্কে উঠল। দেখল পাটাতনের নিচে
একটা ছোট কামরা ওদের জন্য নির্দিষ্ট ছিল। কামরাতে একটা চীনা মাদুর বিছানো, বেতের বালিশ, চীনা লণ্ঠন, রঙিন গালার পুতুল, কাঁচ করার ফুলের টবে নার্সিসাস ফুল গাছ, আর এমনকি ছোট খাঁচা সমেত একটি ক্যানারি পাখি। আচিন বললেন, কামরা আপনাদের পছন্দ হয়েছে তো? কে? সুরেশ্বর বললে, বাহ, কি সুন্দর সাজানো কামরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আচিন গম্ভীরভাবে বললেন, না না, ধন্যবাদ আপনাদের। আমাদের বিপন্ন দেশকে দয়া করে আপনারা সাহায্য করবার জন্য এত কষ্ট স্বীকার করে অজানা ভবিষ্যতের দিকে চলেছেন। ধন্যবাদ আপনাদের। আপনারা হলেন ভগবান বুদ্ধের দেশের লোক। সব সময়ই আপনারা আমাদের নমস্য। ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। সুরেশ্বর বললে, আপনি তো সঙ্গে যাবেন না, কিন্তু এ নৌকা ঠিক জায়গায় আমাদের নিয়ে যাবে তো? সে বিষয়ে ভাববেন না। এ হলো চীন গভর্নমেন্টের বেতনভোগী জাঙ্ক। দেখবেন 3 দিন পরে একখানা চীনা জাহাজ আপনাদের তুলে নেবে। তার কারণ সামনে দুস্তর চীন সমুদ্র। জাঙ্কে করে সে সমুদ্র পার হওয়া তো যাবে না। আচিন বিদায় নেবার পরে নৌকা নোঙর ওঠালে। জাঙ্কের সুসজ্জিত কামরায় দেখল মোমবাতি আলো জ্বলছে। অনুকূল বায়ু ভরে চীন সমুদ্র বেয়ে নৌকা চলেছে। ঘন অন্ধকার কেবল আলোকোৎক্ষেপক ঢেউগুলি যেন জোনাকির ঝাঁকের মতো চলছে। বিমল বললে, জানো সুরেশ্বর, এখান থেকে হংকং শহর 1700-1800 মাইল দূর। আর একই ভীষণ চীন সমুদ্র। আর এই জাঙ্ক তো এখানে মোচার খোলা। এখনো প্রাণ নিয়ে ডাঙায় পা দিতে পারলে তো হয়। হ্যাঁ বিমল, তুমি ঠিক বলেছ। এসে বোধহয় কাজটা ভালো করিনি। কেমন দেখলে, ঝোঁকের মাথায় দুজনেই আচিনের কথাই ভুলে গেল। এই জাঙ্কে যদি তোমায় আমায় খুন করে এরা জলে ভাসিয়ে দেয়, এদের কি করবে কে বলো? হ্যাঁ, কেউ তো জানে না আমরা কোথায় আছি। কেউ একটা খোঁজও পর্যন্ত পাবে না। কিন্তু এখন আর সেসব কথা ভেবে মন খারাপ করছো কেন? বরং বাইরে যেয়ে সমুদ্রের দৃশ্যটা একবার দেখো। ফসফোরেসেন্টের ঢেউগুলো কি চমৎকার দেখাচ্ছে। মাঝে মাঝে কেমন এক প্রকার শব্দ হচ্ছে সমুদ্রের মধ্যে। আচ্ছা, ওগুলো কি? ওরা কাউকে কিছু বলতেও পারে না। এখন ইংরাজি ভাষা কে জানে এই নৌকায়, তাদের জানা নেই। রাত্রে ভালো ঘুম হলো না। ক্রমে পূব দিক ফর্সা হয়ে এলো। রাত ভোর হয়ে গেল। একটু পরে সূর্য উঠল। সকাল থেকে নৌকো ভয়ানক দুলুনি ও নাচুনি শুরু করে দিল। চীন সমুদ্র অত্যন্ত বিপজ্জনক, সর্বদা চঞ্চল, ঝড় তুফান লেগেই আছে। ওরা সমুদ্র পীড়ায় কাতর হয়ে কামরার মধ্যে ঢুকে চিত হয়ে শুয়ে পড়ে রইল। আহারে বিহারে রুচি রইল না। সেদিন বিকেলে এক মস্ত ঢেউয়ের মাথায় একটি কাটল ফিশ এসে পড়ল জাঙ্কের পাটাতনে। সেটা তখনও জ্যান্ত। পালাবার আগেই চীনা মাঝিরা তাকে ধরে ফেললে। এদিকে জাঙ্কে যা খাবার দেয় সে ওদের মুখে ভালো লাগে না। ভাত আর শুঁটকি মাছের তরকারি। সমুদ্র পীড়ায় আক্রান্ত দুটি বাঙালি যাত্রীর পক্ষে চীনা ভাত তরকারি খাওয়া প্রায় অসম্ভব। সুরেশ্বর বললে,
এসে ঝকমারি করেছি ভাই, না খেয়ে তো দেখছি আপাতত মরতে হবে। তৃতীয় দিন দুপুরে দূরে দিগ্বলয়ে একখানা বড় স্টিমারের ধোঁয়া দেখা গেল। ওরা দেখলে জাঙ্কের সারেং দূরবীন দিয়ে সেদিকে চেয়ে উদ্বিগ্ন মুখে মাঝি মাল্লাদের কি আদেশ দিলে। সঙ্গে সঙ্গে মাঝি মাল্লারা পাল নামিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আবার ভাবল, ব্যাপার কি, আবার কি উল্টো দিকে যাবে নাকি? সুরেশ্বর সারেংকে জিজ্ঞেস করলে, আচ্ছা, নৌকা ঘোরাচ্ছেন কেন? সারেং দূরের অস্পষ্ট জাহাজটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে উদ্বিগ্ন মুখে বললে, দেখছেন না মিস্টার, ইংলিশ ক্রুজার, ভেরি বিগ ক্রুজার, বিজ্ঞান। ও, তাতে তোমাদের ভয় কি? ওরা তোমাদের কিছু বলতে যাবে কেন? কিন্তু সুরেশ্বর জানত না সারেংয়ের আসল ভয়ের কারণ কোনখানে। আসলে চীন সমুদ্রে চীনা বোমবেটের উপদ্রব নিবারণের জন্যই ব্রিটিশ যুদ্ধজাহাজ সর্বপ্রকার চীনা নৌকা, জাহাজ ও জাঙ্কের উপর, বিশেষ করে বন্দর থেকে দূরে বার সমুদ্র দিয়ে যেসব যায় তাদের উপর খরদৃষ্টি রাখে। ওদের জাঙ্কে দেখে সন্দেহ হলেই থামিয়ে খানা তল্লাশ করবেই। তাহলে এ জাঙ্কে যে বেআইনি আফিম রয়েছে পাটাতনের নিচে লুকানো, তা ধরা পড়ে যাবে। চীনা মাঝিগুলো অতিশয় ধূর্ত। যুদ্ধ জাহাজ দূর থেকে যেমনই দেখা, অমনি জাঙ্ক মাঝ সমুদ্রে ঝোঁক করে নোঙর নামিয়ে দিলে এবং পাটাতনের নিচে থেকে মাছ ধরবার জাল বের করে সমুদ্রে ফেলতে লাগলো। দেখতে দেখতে এই জাঙ্কখানা একখানি চীনা জেলে ডিঙিতে পরিবর্তিত হয়ে গেল। বিমল বললে, উহ, কি চালাক দেখেছ? হ্যাঁ ভাই, চালাক তো বটেই, তাই রক্ষে। নইলে ব্রিটিশ যুদ্ধ জাহাজ এসে যদি আমাদের ধরতো, বিনা পাসপোর্টে ভ্রমণ করার অপরাধে তোমায় আমায় জেল খাটতে হবে। সে হুঁশ আছে? দেখতে দেখতে সেই ধূসর বর্ণের বিরাটাকায় ব্রিটিশ ক্রুজারখানা ক্রমেই নিকটে এসে পড়ছে। এখন তার বড় ফোকরওয়ালা কামানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সমুদ্র বুকে একটা ধূসর বর্ণের পর্বত যেন ধীরে ধীরে জেগে উঠছে। যদি কোনো সন্দেহ করে, একটি বড় কামান তাদের দিকেও দাগে, আর তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। চীনা মাঝি মাল্লারা মহা উৎসাহে ততক্ষণে জাল ফেলে মাছ ধরা শুরু করেছে। এদিকে উদ্বেগে ও উত্তেজনায় সুরেশ্বর ও বিমলের বুক ঢিপ ঢিপ করছে। কিন্তু সৌভাগ্যের বিষয়, যুদ্ধ জাহাজখানা ওদের দিকে লক্ষ্যই করলে না। ওদের প্রায় 1 মাইল দূর দিয়ে সোজা পূর্ণ বেগে সিঙ্গাপুরের দিকে চলে গেল। জাং শুদ্ধ লোক হাঁপ ছেড়ে বাঁচল। দুপুরের পরে দূরে একটি দ্বীপ ছোট দেখা গেল। জাঙ্ক গিয়ে ক্রমে সেই দ্বীপের পাশে নোঙর করল। বিমল ও সুরেশ্বর শুনলে নৌকার জল ফুরিয়ে গেছে এবং এখানে মিষ্ট জল পাওয়া যায়। ওরা সেখানে থাকতে থাকতে আর একখানা বড় জাঙ্ক বিপরীত দিক থেকে এসে ওদের কাছে নোঙর করলে। বিমলদের জাঙ্কের মাঝিরা বেশ একটু ভীতু হয়ে পড়ল এই নবাগত নৌকাখানা দেখে। সকলেই ঘন ঘন চকিত দৃষ্টিতে সেদিকে চায়। যদিও ভয়ের কারণ যে কি তা সুরেশ্বর বা বিমল কেউ বুঝতে পারল না, কিন্তু একটু পরেই সেটা খুব ভালো করেই বোঝা গেল। বিমল এবং সুরেশ দেখল ওই নৌকা থেকে 10-12 জন গুন্ডা ও বর্বর আকৃতির চীনেম্যান এসে ওদের জাঙ্কটা ঘিরে ফেললে। সকলেরই হাতেই বন্দুক, আর কারো হাতে ছোরা। অবশ্য ওদের জাঙ্কের কেউ কোনো রকম বাধা দিল না।
আর দেওয়া সম্ভবও ছিল না, কারণ দস্যুরা ছিল দলে ভারী, আর তাছাড়া অত বন্দুক এ নৌকায় ছিল না। সকলের মুখ বেঁধে ওরা নৌকায় যা কিছু ছিল সব কেড়ে নিয়ে নিজেদের জাঙ্কে ওঠালে, এবং বিমল ও সুরেশের কাছে যাহা ছিল সবও গেল, আছিন প্রদত্ত $100 নোটখানাও পর্যন্ত, কারণ সেখানা ভাঙাবার দরকার না হওয়ায় ওদের বাক্সেই ছিল। চীন সমুদ্রের বোম্বেটের উপদ্রব সম্বন্ধে বিমল ও সুরেশ্বর অনেক কথা শুনেছিল। সিঙ্গাপুরে আরো শুনেছিল যে জাপানের সঙ্গে যুদ্ধ আসন্ন হওয়ায় সমস্ত হংকংয়ের নিকটবর্তী সমুদ্রে জড়ো হচ্ছে, এদিকে সুতরাং বোম্বেটেদের মহেন্দ্রক্ষণ উপস্থিত। আরো একটা ভয়ানক ব্যাপার এই যে চীন ও মালয় জলদস্যুরা শুধু লুটপাট করেই ছেড়ে দেয় না, তারা যাত্রীদেরও প্রাণ নষ্ট করে। তার কারণ এরা বেঁচে ফিরে গিয়ে অত্যাচারের সংবাদ সিঙ্গাপুর বা হংকংয়ে প্রচার করলে চীন ও ব্রিটিশ গভর্নমেন্ট কড়াকড়ি পাহারা সমুদ্রে বসাবে। তাই মরা মানুষ কোনো কথা বলে না, এই প্রাচীন নীতি অনেক ক্ষেত্রেই বড় কাজ দেয়। দেখা গেল বর্তমান দস্যুরা এ নীতি ভালোভাবেই জানে, কারণ জিনিসপত্র ওদের জাঙ্কে রেখে এসে ওরা আবার ফিরে এলো বিমলদের নৌকায়, যেখানে পাটাতনের উপর মাঝি মাল্লার দল সারি সারি মুখ ও হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। বিমল ছিল নিজের কামরায়, কিন্তু সুরেশ্বর কোথায় ছিল বিমল তা জানে না। একজন বদমাইশকে ছোড়া হাতে ওর কামরায় ঢুকতে দেখে বিমল চমকে উঠল। লোকটা সম্ভবত চীনা ম্যান, বয়স আন্দাজ 30, সার্কাসের পালোয়ানের মতো জোয়ান, নীল ইজের আর একটি বোক কাটা কর্তা গায়ে। মুখখানা দেখতে খুব কুশ্রী নয়, কিন্তু কঠিন ও নিষ্ঠুর। ওর হাতে অস্ত্রখানা বিমল লক্ষ্য করে দেখলে ঠিক ছোড়া নয়, মালয় উপদ্বীপে যাকে কৃষ বলে এটা তাই। এ যেমনই চকচকে তেমনই সেখানা ক্ষুরোধার বলে মনে হলো। সে কৃষখানা বিমলের সামনে উঁচু করে তুলে ধরে দেখিয়ে বললে, শোনো, আমি তোমাকে একটু বিরক্ত করতে এসেছি, কিছু মনে করো না। এদিকে বিমলের যে মুখ বাঁধা, সে কথা বলবে কি? বিমল দেখল লোকটা পকেট থেকে একটা চামড়ার থলি বার করে সেটার মুখ খুলে বিমলের চোখের সামনে মেলে ধরল। দেখল শুকনো আমচুরের মতো কতকগুলো কি জিনিস তার মধ্যে রয়েছে। এখন বিমল অবাক হয়ে ভাবছে এ জিনিসগুলো কি, আর তাকে এগুলো দেখানোর সার্থকতাই বা কি। এমন সময় লোকটা একটা শুকনো আমচুর বার করে ওর নাকের সামনে ধরে বলে উঠল, চিনতে পারলে না কি জিনিস? হ্যাঁ। বিমল ততক্ষণে জিনিসটা চিনতে পারলে এবং চিনে ভয়ে ও বিস্ময়ে শিউরে উঠল। সেটা একটা কাটা শুকনো কান। হ্যাঁ, মানুষের কান। লোকটা হা হা করে নিষ্ঠুর বিদ্রুপের হাসি হেসে বললে, বুঝেছ এবার? হ্যাঁ, ওটা হলো আমার একটা বাতি। মানুষের কান সংগ্রহ করা। হ্যাঁ, তোমাকেও তোমার কান দুটোর জন্য একটু কষ্ট দেব, আশা করি কিছু মনে করবে না। এসো এসো, একটু এগিয়ে এসো দেখি। বিমল তখন নিরুপায়, মুখ দিয়ে একটা কথা বার করবার পর্যন্ত ক্ষমতা তখন তার নেই। এক মুহূর্তে তার মনে হলো হয়তো সুরেশ্বরের সমানই অবস্থা ঘটেছে, এতক্ষণে তারও অশেষ দুর্দশা হচ্ছে এই পীতবর্ণ বর্বরদের হাতে। বিমল ভাবল,
বুদ্ধদেবের ধর্মকে এরা বেশ আয়ত্ত করেছে বটে, কিন্তু লোকটা সময়ের মূল্য বোঝে। কারণ কথা শেষ করেই বুদ্ধ শিষ্যের এই বিচিত্র নমুনাটি চকচকে ক্রিশখানা হাতে করে এগিয়ে এলো। বিমলের সর্বাঙ্গ শিউরে উঠল। মুখ দিয়ে একটা অস্পষ্ট আর্তনাদ বার হতে চেয়েও হলো না। সে প্রাণপণে দুই চোখ বুঝলে। আজ তাহলে এই পর্যন্ত। এর পরবর্তী অংশ শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অতি অবশ্যই মতামত জানান। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।